আসসালামু আলাইকুম আলিম 2025 চলে এলাম আরেকটি ভিডিওতে। আজকের সাজেশন হচ্ছে আলিম 25 বা এইচএসসি 25 অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশনের উপরে। তোমরা যেই স্ক্রিনে দেখছো, যেই প্ল্যাটফর্মের স্ক্রিনে আজকের সাজেশনটা দেখছো, সেটা হচ্ছে লার্নিং পয়েন্ট স্কুল, বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম। এবং এই এলপিএস এর পর্দায় আমি তোমাদের সাথে আছি, তোমাদের জাহিদ ভাইয়া, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র দারুন নাজাত মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসা। তো চলো আমি আর বেশি কথা বলবো না, এই সাজেশনে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই। তোমাদের এই যে সাজেশন, এই সাজেশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের। তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পেয়ে যাবা, সেটা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবা। যে কোনো ধরনের পরিবর্তন, পরিমার্জন পরীক্ষার আগে তোমরা সেখানে পেয়ে যাবা, এবং আদার্স অনেক সাপোর্টও তোমরা এখানে পাবা। এছাড়াও এই যে সুন্দর পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু তোমরা সেই হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবা। এই কমেন্ট বক্স থেকে তোমরা এই যে পিডিএফটা, সেটাও কিন্তু তোমরা কালেক্ট করে ডাউনলোডও করতে পারবা। সো এছাড়াও আরো কিছু তোমাদেরকে দিচ্ছি, আমাদের এই ভিডিও শেষ দিকে তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আছে, সেটাও তোমরা দেখবা। তো চলো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মান বন্টনটা দেখবো। আমাদের আলিম প্রতিশের অর্থনীতি দ্বিতীয় পত্রের মান বন্টন, অর্থনীতি বলো আর পরিণতি বলো, একদমই ইজি মান বন্টন। 30টা এমসিকিউ থাকে এবং 11টা সৃজনশীল থেকে 60টাকে আমাদের আনসার করতে হয়, যে কোনো 60টা। তো এখানে 60টা হচ্ছে 70 নাম্বার, আর 30টা এমসিকিউ 30 নাম্বার, এভাবে 100 নাম্বার হয়েছে। মান বন্টন নিয়ে এত ঝামেলা নাই, বাড়তি কথা না বলি। সিলেবাসটা তোমরা জানো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই 3টা অধ্যায়, এবং সপ্তম অষ্টম নবম এই 3টা অধ্যায় সিরিয়ালি আছে। এই অধ্যায়গুলো তোমাদের হচ্ছে সিলেবাস আকারে শর্ট সিলেবাসে দেওয়া আছে আলিম 25-এর জন্য। সিলেবাস তো তোমরা অলরেডি জেনে গেলা, যারা জানতা না তারা এখন জানলা। এরপরে চলো আমরা এখানে কি বলবো। সাজেশনের পাশাপাশি তোমার বইয়ের এমসিকিউ গুলো তোমাকে বারবার রিভাইজ দিতে হবে। তুমি যদি এমসিকিউ কমন ফেলতে চাও, এমসিকিউ তোমাকে যদি আমি সারাদিনও সাজেশন দিই, তাহলে কোনো লাভ নাই। তুমি যদি বইয়ের জিনিসগুলো না পড়ে থাকো, বা বইয়ের জিনিসগুলো তুমি না আয়ত্ত রেখে থাকো। একটা কথা বলতে চাই, অর্থনীতির দ্বিতীয় পত্র হচ্ছে বেশিরভাগই মানে রিডিং টাইপের, বা বেশিরভাগই কৃষি টাইপের। তুমি যত পড়বা তোমার এই জিনিসগুলো ক্লিয়ার থাকবে। তবে কিছু সূত্রের কোয়েশ্চেন আছে, সেগুলো কিছু মাত্রায়, একেবারে যে অনেক অর্থনীতির প্রথম পত্রের মতন এরকম না। অর্থনীতির প্রথম পত্রটা হচ্ছে আমাদের অঙ্ক টাইপের, বা কি বলে সমীকরণের উপর নির্ভরশীল। আর দ্বিতীয় পত্রটা হচ্ছে আমাদের কৃষি টাইপের বা পড়ার উপর নির্ভরশীল। হ্যাঁ, সো এমসিকিউর জন্য বলে ফেললাম। সৃজনশীলে তুমি জন্য যে জিনিসগুলো দেখবা, বাংলাদেশের কৃষি যে অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এখান থেকে তুমি কৃষির উপখাত, কৃষির খামার ও কৃষি জোত, এগুলা কি দেখবা। কৃষি পণ্যের বিপণনের সমস্যা সমাধানের উপায়, এখান থেকে একটা সিকিউ মোটামুটি আসে, এটা একটু দেখবা। কৃষি খাতের পরিবর্তনের ধারা, শস্য উৎপাদন, গবাদি পশু, হাঁস মুরগি পালন, এই জিনিসটা একটু দেখবা। চিংড়ি চাষ, মাশরুম চাষ, এটা একবার হলেও তোমাকে রিডিং পড়ে নিতে হবে। এখান থেকে একবার হলেও তোমাকে এই জিনিসগুলো পড়ে নিতে হবে, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। তার ছাড়াও আরেকটা জিনিসটা যেটা আছে, শস্য বহুমুখীকরণ। হ্যাঁ, এই শস্য বহুমুখীকরণ থেকে অনেকবার কোয়েশ্চেন আসে, একটা কোয়েশ্চেন মাস্ট বি আসে, এমনই বলবো আমি আসলে। এটা এই জন্য তোমাকে 7টা স্টার দিয়ে দিছি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে কৃষি বিপণন, এটা হচ্ছে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। কৃষি প্রযুক্তির উদ্ভাবনের গুরুত্ব এবং বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি, এই জিনিসটা তুমি একটু দেখবা। হ্যাঁ, এই অধ্যায় থেকে এই জিনিসগুলো দেখে নিলে তোমার হয়ে যাবে। যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। চলো তৃতীয় অধ্যায়ে যাই, বাংলাদেশের শিল্প। শিল্প কি এটা একটু পড়বা, আর শিল্পের কাঠামোটা পড়বা। তবে এখানে দুইটা শিল্পনীতি নিয়ে অনেক সময় ঝামেলা হয়, একটা হচ্ছে শিল্পনীতি 10 এবং শিল্পনীতি 16। এই শিল্পনীতি 10 এবং 16 অনুযায়ী বাংলাদেশের শিল্প সময়ের ভাগগুলো তুমি একটু যদি ভালোভাবে না জানা থাকে, যে কয়জন মানুষ হইলে সেটাকে কুটির শিল্প বলে, কতটুকু সম্পদ হলে সেটাকে ক্ষুদ্র শিল্প বলে, এই জিনিসগুলো নিয়ে ঝামেলা হয়। তো এই জিনিসগুলো তোমাকে শিল্পনীতি 10-এ কতটুকু, 16-তে কতটুকু, এই জিনিসটা একটু তুমি ভালোভাবে পড়ে নিবা। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যা সমাধান এবং ভূমিকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে রপ্তানিমুখী শিল্প, যেটা পাট, বস্ত্র, চা, চামড়া, তৈরি পোশাক, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমার সিকিউ আসে। হ্যাঁ, গ গ ঘ এখানে আসে। এরপরে আরেকটা সিকিউ, যেটা মানে উপরের পাশে একটা সিকিউ, আর আমদানি বিকল্প শিল্প, এখান থেকে কিন্তু আরেকটা সিকিউ আসে। অর্থাৎ আমরা আমদানি করা ছাড়া, হ্যাঁ, আমদানির বিকল্প হিসেবে আমরা কি কি শিল্প করতে পারি, সেগুলো নিয়ে একটা সিকিউ থাকে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এখান থেকে খতে কোয়েশ্চেন এসে থাকে অনেক অনেক সময়। সিকিউতে আসলে কম সময় আসে, বাট তাও এই অধ্যায়টা তোমাকে, বা এই টপিকটা তোমাকে এই অধ্যায় থেকে পড়তে হবে। তৃতীয় অধ্যায় ছিল এটাই। চতুর্থ অধ্যায় আমরা যদি যাই, জনসংখ্যা, মানব সম্পদ এবং হচ্ছে আত্মকর্মসংস্থান, এখান থেকে তুমি পড়বা স্থূল জন্মহার সিবিআর, স্থূল মৃত্যু হার, স্বাভাবিক বৃদ্ধির হার, জনসংখ্যা,
হ্যাঁ, এই টপিকগুলো তুমি হচ্ছে এখান থেকে যদি তোমার জানা থাকে, তাহলে হচ্ছে তুমি হয়তোবা একটা সিকিউ তুমি আনসার করতে পারো। কারণ এখানে অনেক সময় গতে জন্মহার বের করতে দেয়, হ্যাঁ? মৃত্যু হার বের করতে দেয়, তারপরে স্বাভাবিক বৃদ্ধির হার বের করতে দেয়, হ্যাঁ? এই টপিকগুলো তুমি যদি জানা থাকে, তোমার এখান থেকে একটা ভালো প্রস্তুতি হবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এর সমালোচনা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধমূলক বা ম্যালথাসীয় চক্রটা কি, এই জিনিসটা তোমার যদি জানা থাকে, ওই যে ম্যালথাস থেকে আসলে ম্যালথাসের যেই তত্ত্বগুলো আছে এখান থেকে একটা কোয়েশ্চেন তোমার অনেক সময় দেয়। এখান থেকে প্রায় সময় বলা যায় যে এই ম্যালথাস থেকে আসে, এই জন্য তোমাকে স্টার কিন্তু বেশি করে দেওয়া আছে। এবং আরেকটা তত্ত্ব আছে এই অধ্যায়, সেটা হচ্ছে ডক্টর ডাল্টনের কাম্য জনসংখ্যা তত্ত্ব। তুমি দুইটা একটু দেখবা, জনসংখ্যা তত্ত্ব হচ্ছে ম্যালথাসের, আর ডাল্টনের হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এই দুইটা তত্ত্ব আলাদাভাবে মনে রাখবা, দুইটা কিভাবে নির্ণয় করতে হয় এখান থেকে তোমার যদি জানা থাকে। এটা যেহেতু অঙ্কের কোয়েশ্চেন, এটা যেহেতু তত্ত্বের কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু তোমাকে একদম কারেক্ট নাম্বারটা পাওয়ার জন্য সহযোগিতা করবে, এটা যদি তুমি জানা থাকে। এবং দেখো ম্যালথাসের জনসংখ্যা ও কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের উপরে কি রকম প্রভাব পড়ছে এটা একটু দেখবা, এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর মানব সম্পদ উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান, এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকেও সিকিউ আসতে পারে। চতুর্থ অধ্যায় থেকে এগুলো দেখলে হয়ে যাবে। সপ্তম অধ্যায়ে যেটা তুমি দেখবা মুদ্রাস্ফীতি কি এবং মুদ্রাস্ফীতির হারটা তুমি নির্ণয় যদি করতে পারো, একটা সিকিউ তুমি পেয়ে যাবা। এরপরে চাহিদাজনিত ও ব্যয়জনিত মুদ্রাস্ফীতি এবং এদের পার্থক্যটা তুমি দেখবা। ভোক্তার দাম সূচক এবং উৎপাদকের দাম সূচক, এই সূচক থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে অনেক সময়, তবে লেস ইম্পর্টেন্ট বাট আসতে পারে, এই জন্য তুমি একটু ভালোভাবে দেখবা এই টপিকটা পারো কিনা। বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব এবং প্রতিকার। হ্যাঁ, মুদ্রাস্ফীতির বাংলাদেশের কারণটা কি, মুদ্রাস্ফীতি হলে বাংলাদেশে কি কি হচ্ছে, এবং এই মুদ্রাস্ফীতি থেকে প্রতিকার পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে, এই জিনিসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউতে কোয়েশ্চেন আসে। চলো আমরা অষ্টম অধ্যায়ে যাই, আন্তর্জাতিক বাণিজ্য। এখানে তুমি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্যটা দেখবা। হ্যাঁ, বাংলাদেশে অভ্যন্তরীণটা হচ্ছে কোন একটা দেশের ভিতরে বাণিজ্য, আর আন্তর্জাতিক হচ্ছে দুই বা ততোধিক দেশের মধ্যে বাণিজ্য। এই টপিকগুলো তুমি পারো কিনা তুমি দেখবা, তোমাকে আমি আজকে জাস্ট টপিকটা দেখাচ্ছি, কোনো কিছু পড়াচ্ছি না। বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, অর্থাৎ এখানে এই যে প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্য সমূহ তুমি একটু ভালোভাবে জানবা। বৈশ্বায়নের সুবিধাটা কি, বিশ্বায়নের সুবিধাটা কি, এই তুমি এই টপিকটা পারো কিনা। বিশ্বায়ন মানে হচ্ছে বহির্বিশ্বের সাথে বাণিজ্যিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, এটা সুবিধাটা কি একটু তুমি দেখবা। বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য, কোনটা বেটার? বাণিজ্য অবশ্যই বেটার, বৈদেশিক সাহায্য নিলে তো আসলে বেটার না। হ্যাঁ, এই যা হোক, এই জিনিসটা একটু তুমি দেখবা। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তাটা কেমন, এটা তুমি একটু দেখবা। এরপরে চলো আমরা লাস্ট অধ্যায়ে যাই, সরকারি অর্থ ব্যবস্থা থেকে তুমি দেখবা যেটা সরকারি আয় কর রাজস্ব থেকে আসতে পারে এবং কর বহির্ভূত থেকে আসতে পারে। সরকারি আয় দুইভাবে হয়ে থাকে, এই টপিকগুলো একটু তুমি দেখবা, কোনগুলোকে কর রাজস্ব বলে, কোনগুলোকে কর বহির্ভূত রাজস্ব বলে। এবং বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলা কি কি, একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড, আর এটা হচ্ছে বাংলাদেশ রাজস্ব বহির্ভূত যেই উৎসগুলো, সেগুলো নামগুলো মনে রাখলে তোমার হবে, এখান থেকে সিকিউ আসে। সরকারি ব্যয় এবং এর উদ্দেশ্য, সরকারি ব্যয়টা কেন করা হয় এবং সরকারি ব্যয়ের উদ্দেশ্যটা কি, এটা তোমাকে পড়তে হবে। এই যে দেখো কর, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এখান থেকে প্রায় প্রতিবারই সিকিউ আসে। তো এই যে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এগুলো কি কি তুমি জানো কিনা এটা দেখবা। সরকারি ঋণের উৎস কি, অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, এই টপিকটা থেকেও অনেক সময় সিকিউ আসে। তো এই টপিকগুলো তোমার যদি জানা থাকে, অর্থনীতির দ্বিতীয় পত্রের উপরে কিন্তু একটা ভালো প্রস্তুতি তোমার হবে। এই হচ্ছে আসলে আমাদের সাজেশন অর্থনীতির দ্বিতীয় পত্রের উপরে। তোমরা পিডিএফটা কমেন্ট বক্সে পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যে কোনো আপডেট তোমরা সেখানে পেয়ে যাবা। এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে আলিম 25 ফাতিহ ব্যাচ। এখানে তোমার আলিমের মানবিকের যারা আছো সবার যে সাবজেক্টগুলো আছে 15টা সাবজেক্ট, সেগুলো কিন্তু খুবই যত্ন সহকারে পড়ানো হচ্ছে। 1 অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে গেছে। এই কোর্স ফিটা হচ্ছে 1200 টাকা। তোমরা ভর্তি হতে চাইলে এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এখানে নাম্বারে তোমরা জয়েন করতে পারো, যোগাযোগ করতে পারো। তোমাদের ইনস্ট্রাক্টরের প্যানেলে আছে জুনাইদুল স্যার, জুলজি নিয়ে পড়ছেন, তিনি দারুণাজার থেকে আলিম করেছেন। আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদের জাহিদ ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং তোমাদের খুরশেদ ভাইয়াকে দেখতে পাচ্ছ, নওগাঁ মেডিকেল থেকে উনি পড়ছেন, উনি মেডিকেলের স্টুডেন্ট, কয়েকদিন পরে ডাক্তার হয়ে যাবেন। হ্যাঁ, এছাড়াও তোমার ঢাকা ইউনিভার্সিটি তোমাদের নাফিস স্যার আছেন, আফিফা ম্যাম আছেন, তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির রাশেদ স্যার আছেন, এবং আমাদের উপদেষ্টা হুজুর মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জ হুজুর আছেন, যিনি আমাদের শরীয়তের সাবজেক্টগুলো নিয়ে থাকেন। এই কোর্সে তোমাদের সাপ্তাহিক এক্সাম, মাসিক এক্সাম, এগুলো তো হয়ই, পাশাপাশি এক্সামের উপরে তোমাদের হচ্ছে কি পুরস্কারও থাকে। সো আমাদের সাথে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে ইনশাআল্লাহ আলিম 25 ফাতিহ ব্যাচে। তোমরা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারো। নাম্বারগুলো দেওয়া আছে, যদি নাম্বারগুলো এখানে না বুঝতে পারো, তোমাদের পিডিএফ এর তো তোমরা ডাউনলোড করবেই, সেখানে নাম্বারগুলো পেয়ে যাবা। সো তোমাদের একটা শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।